6 থেকে 7 মাস সকাল 6টায় জিম ওপেন করেছি, রাত 10টায় বন্ধ করেছি উইদাউট এনি পেমেন্ট। জাস্ট আমার ভালো লাগতো তাই। যদি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ শুরু করতে চান তাহলে সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে কাজ করতে হবে অ্যাজ এ এমপ্লয়ি। যখন আমি দেখলাম যে মার্কেটে একটা হিউজ গ্যাপ আছে, গ্যাপটা কি যে আমি কোনো কিছু দেখে এক্সারসাইজ শুরু করিনি, কিন্তু করার পর আমি সচেতন হয়ে গেছি। 3 মাস ব্যায়াম করলে আপনি প্রায় 50% এর উপরে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। আমরা ছোটভাবে শুরু করতে ভয় পাই, কিন্তু ছোট করে শুরু না করলে আপনি অনেক হিউজ একটা রিস্ক নিয়ে শুরু করবেন। একটা পার্সন যখন কোনো কিছু করতে চায় তার ক্ষেত্রে হচ্ছে বাই ডিফল্ট 20-30% লাকের কারণে তার কাছে আসে। বাকি যে 70-80% লাগে সেটা কিন্তু আস্তে 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 তৈরি হয়। যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করতে হয়। 30 এর পর পুরুষের প্রতি বছর 1% করে সেক্সুয়াল হরমোন কমে। 20 বছর বয়সে এক্সারসাইজ করাটা লাক্সারি হতে পারে, কিন্তু 30 এর পর এটা নিড, এটা আর শখ না। একটা ফুটবলার ক্রিকেটারও কিন্তু এক্সারসাইজ করে, কেন তাদের মাসল হয় না? রিজনটা হলো ওয়েলকাম এভরিওয়ান আমাদের এই গ্রাউন্ড অফ রকস্টার পডকাস্টে আমাদের সাথে যুক্ত আছেন তাজমহল না, বরং আমাদের তাজ ভাই। সেই তাজ ভাইকে আমরা অনেক সময় ফিটনেস কনশাস পার্সন হিসেবে দেখি, কিন্তু ভাইয়ের কিন্তু একটা জার্নি আছে আজকের এই অবস্থানে আসার পিছনে। তো গ্রাউন্ড আপ ভাবে ভাই কিভাবে এই অবস্থানটাতে আসছেন সেটা সম্পর্কে জানবো, এবং আমরা যারা আসলে টেকনোলজি নিয়ে ডেভেলপার অথবা ডেস্ক জব করি বিভিন্ন অফিসে বা কর্পোরেটে, আমরা কিভাবে নিজেদের অগোচরে নিজেদের হেলথটাকে আসলে ডিস্ট্রয় করে দিচ্ছি সেটা সম্পর্কে জানবো। সো ওয়েলকাম তাজ ভাই আমাদের এই সেশনে। এবং আপনার শুরুতে যদি আপনার ছোট করে আপনি নিজেকে কিভাবে আসলে এখন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, ওকে, হ্যালো এভরিওয়ান। যারা দেখছেন তারা অনেকে হয়তো আমাকে চিনেন। আমার নাম আবু সুফিয়ান তাজ, তবে সোশ্যাল মিডিয়াতে আমি এএস তাজ নামে পরিচিত। আমাদের যতগুলো হ্যান্ডেলিং আছে সবগুলো সেম নামে আছে। আমি মূলত সবাই আমাকে জানেন যে আমি হচ্ছে স্বাস্থ্য সচেতন একজন মানুষ, আর আমি অন্য একজন মানুষকেও শেখানোর চেষ্টা করি। তবে এর পাশাপাশি আমার অন্য একটা পরিচিতি আছে বা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন বিজনেসম্যান, একজন এন্টারপ্রেনার। আমাদের ফিট লাইফ BD.com নামে যে প্রতিষ্ঠানটা আছে সেটা আমি ফাউন্ডার ছিলাম। মূলত আমি হচ্ছে সেটাকে শুরু করি। তো এখন সেখানে আরো অনেকে পার্টনার আছেন, তবে শুরুটা হয়েছিল আমার এই মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফিটনেস জার্নি বা ফিটনেস নিয়ে যে কথা বলা, সেটা শুরু হয়েছিল আমার ক্লাস 7 বা 8 থেকে। যখন আমি ক্লাস 7 বা 8 পড়তাম তখন আমি জন সিনার অনেক বড় ভক্ত ছিলাম। এখন আমার ভালো লাগে, তবে তখন আমি একদম প্রায় পাগল, প্রায় একজন ভক্ত ছিলাম। তো তার পার্সোনালিটি, তার বডির ধরন বা তার মাসল আমার খুব ভালো লাগতো। তো আমার মনে হতো আমিও তার মতো লুক চাই। যেহেতু তখন ছোট ছিলাম, তখন তো ম্যাচিউর ছিলাম না, তখন তো জানতাম না যে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একজন মানুষ এত বেশি মাসকুলার হয় বা এত বেশি মাসল কার দরকার হয় সেটাও বুঝতাম না। জাস্ট বুঝতাম যে আমাকে জনসনের মতো দেখতে হতে হবে। তো সেখান থেকে ফিটনেস জার্নি শুরু। অর্থাৎ স্বাস্থ্য সচেতন বলে যে আমি ফিটনেস জার্নিতে আসছি, ব্যাপারটা সেরকম না। অন্য একটা জিনিস আমাকে ট্রিগার করেছে, পরে আমি স্বাস্থ্য সচেতন হই। তো এক্সারসাইজ করা শুরু করলাম বাসাতে। তখনও জিমে যাইনি। তখনও জিম অ্যাফোর্ড করার মতো টাকা পয়সা ছিল না, আর ফ্যামিলি থেকেও জিমে অ্যাডমিশন নিয়ে দেয়নি। এখন যেরকম বাবা মারা অনেক সচেতন, আমরা দেখি যে আমাদের জিমনেশিয়ামে বহু বাবা মা নিজের সন্তানকে পাঠান জিমে, তবে তখন ব্যাপারটা এরকম ছিল না। তো প্রায় 4 থেকে 5 বছর পর যখন আমি প্রায় ইন্টারমিডিয়েট পাস করি, বা পাস তখনও করিনি, তখন আমাদের এলাকায় একটা জিমনেশিয়াম ওপেন হয়। সেই জিমনেশিয়ামে আমি অ্যাজ এ ফ্রি মেম্বার হিসেবে সেখানে জয়েন করি, কারণ সেখানে টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। তো সেই জিম মালিক আমাকে, যেহেতু ক্লাস 7-8 থেকে আমি এক্সারসাইজ করতাম, আমার ফিজিক একটু মোটামুটি সুন্দর ছিল আর সাধারণ মানুষের তুলনায়। তো তখন আমাকে সেই জিম মালিক বলে, আচ্ছা ঠিক আছে, তোমার পেমেন্ট করার দরকার নাই, তুমি জাস্ট আমার জিমে হচ্ছে ফ্রি মেম্বার হিসেবে থাকো, আমাদের মেম্বারদেরকে হেল্প করো, ওনাকে ইন্সপায়ার হবে তোমাকে দেখে। তো সেইভাবে আমার ফিটনেস জার্নি শুরু। পরবর্তীতে মানুষকে সার্ভিস দিতে দিতে বা মানুষের প্রবলেম সলভ করতে করতে আমার ভিতরে কনফিডেন্স চলে আসে যে আমিও যদি এই রিলেটেড একটা বিজনেস ওপেন করতে পারি তাহলে হয়তো আমি ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারবো। আর আমি এটাকে খুব এনজয়ও করতাম। আমি মূলত 6 থেকে 7 মাস সকাল 6টায় জিম ওপেন করেছি, রাত 10টায় বন্ধ করেছি উইদাউট এনি পেমেন্ট। জাস্ট আমার ভালো লাগতো তাই। আমি কখনো আশাও করিনি যে আমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করবো, কিন্তু যখন আমি দেখলাম যে মার্কেটে একটা হিউজ গ্যাপ আছে। গ্যাপটা কি, যে বাংলাদেশে এডুকেটেড ফিটনেস ট্রেনার নাই, বা যতজন আছে যারাই আছে তারা সবাই এক্সপিরিয়েন্সের বেসিসে মানুষকে ট্রেনিং দেয়, যেখানে যে ভুল হয়ে যায়। কারণ কি, আমার বডি একরকম, আমি আমার বডি বুঝি, আরেকজনে তো বুঝি না। আরেকজন হয়তো হার্ট পেশেন্ট, অথবা আরেকজনের ডায়াবেটিস আছে, তার হয়তো একরকম খাবার স্যুট করবে, আমার হয়তো করবে না, বা আমার করবে তার করবে না। এইগুলো না বুঝে অনেকে ট্রেনিং দেন। এখনো বাংলাদেশে এরকম ট্রেনার আছে। তো তারা হয়তো জেনে বুঝে ভুল করেন না, তারা জানেন না বলে ভুল করেন। তো আমি ভাবলাম যে আমরা যদি একদম অ্যাকুরেট রেজাল্ট দিতে পারি, বা মানুষের একদম অ্যাকুরেট নিউট্রিশন প্ল্যান, এক্সারসাইজ রুটিন বানিয়ে দিতে পারি, তাহলে হয়তো এই মার্কেট গ্যাপের কারণে আমি বিজনেসে সাকসেসফুল হব।
তো সেই কনফিডেন্স থেকে বিজনেস রান করার সময় খুবই অল্প বাজেট ছিল, মাত্র 1,05,000 টাকা বাজেট ছিল। 5,000 টাকা আমার নিজের, আর বাকি 1,00,000 টাকা আমি এক জায়গায় আমার মামার কাছে ধার পাই। আমার বাবা মায়ের কাছে পাই না, আমার মামার কাছে পাই। তো সেটা দিয়ে শুরু করেছিলাম আমরা। কিভাবে, অনেকে বলতে পারেন 1,00,000 টাকা দিয়ে কিভাবে জিমনেশিয়াম হয়? জিমের এক একটা ইকুইপমেন্টের দামই তো 2-3 লাখ টাকা করে। এখন আপনি যদি কেউ জিমের ইকুইপমেন্টের সম্পর্কে ধারণা আছে তাহলে বুঝতে পারবে। তা আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে লোহা লক্কর, ভাঙড়িপট্টি ছিল আমাদের এলাকাতে। আর আমি শুরু করেছিলাম রাজশাহীতে। তো রাজশাহীতে ওই ভাঙড়িপট্টি থেকে আমি বিভিন্ন লোহা লক্কর কিনে সেটাকে ঝালাই দিয়ে আমি ইন্টারনেট থেকে হচ্ছে আপনার ডাইমেনশন গুলো দেখেছি, যে কোন কোন মেশিনের ডাইমেনশন কেমন হয়, কেমন অ্যাঙ্গেলে হয়, সেটা দেখে মিস্ত্রিকে বুঝিয়ে নিয়ে আমি বেসিক কিছু ইকুইপমেন্ট বানিয়েছিলাম। তো সেই ইকুইপমেন্ট গুলো দিয়ে আমি মানুষকে ট্রেনিং দিতে দিতে যখন দেখলাম যে রেজাল্ট আসতে শুরু করলো, আমি হচ্ছে তখন সেই রেজাল্ট গুলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করেছি। আর এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস হিসেবে কাজ করেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করলে হয়তো বা অনেক মানুষের কাছে পৌঁছাতো না, আর অনেক মানুষের কাছে না পৌঁছালে হয়তো বা এখন আমাকে অনেকে ভিডিও দেখতো না, বা আমি বিজনেসে সাকসেসফুল হতাম না। তো অনেক মানুষ যখন দেখলো যে সোশ্যাল মিডিয়াতে এই ছেলের ইকুইপমেন্ট নাই, কিন্তু সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা বেসিক কিছু ইকুইপমেন্ট দিয়ে এক্সারসাইজ করানোর মাধ্যমে মানুষকে রেজাল্ট এনে দিতে পারছে, তখন যারা রেজাল্ট চায় তারা আমার টার্গেট কাস্টমার হয়ে গেল। মানে মূলত যারা রেজাল্ট চায়, হ্যাঁ অনেকে আছে যারা এনভায়রনমেন্ট চায়, অনেক দামি অনেক বড় জিম চায়, তাদেরকে আমি টার্গেট করতাম না শুরুতে। তো শুরুতে আমি তাদেরকে টার্গেট করতাম যারা প্রবলেমে পড়েছে, যারা রেজাল্ট চায়। তো সেরকম মানুষকে রেজাল্ট দেওয়ার পর আস্তে আস্তে পেমেন্ট পেতে 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 এই প্রায় গত 8 বছর আমরা প্রায় 2 কোটির উপরে জাস্ট ইকুইপমেন্টই কিনেছি। আর এই সমস্ত টাকা জিম মেম্বারদের টাকা, এটা আমার টাকা না। মানে এতগুলো টাকা আমি কামাই করেছি, সেটা ইকুইপমেন্ট কিনতে কিনতেই আমাদের প্রায় 4টা ব্রাঞ্চ হয়ে গেছে। জিমনেশিয়ামের ব্রাঞ্চ ওপেন করতে অনেক বেশি কস্ট হয়, নাহলে হয়তো সারা বাংলাদেশে এতদিনে জিম হয়ে যেত। তো এইরকমই হচ্ছে ব্যাপার। তো এটাই মূলত আমার জার্নি। আর এর পাশাপাশি আমি আইবিএ এর স্টুডেন্ট ছিলাম, বিবিএন এমবিএ কমপ্লিট করেছি। আমি আইবিএ তে পড়া অবস্থাতে, তো আমি যখন জিমনেশিয়াম ওপেন করি তখন আমি অনার্সে ফার্স্ট ইয়ারে ছিলাম। অনার্সে ফার্স্ট ইয়ার অবস্থা থাকায় আমি প্রথম বিজনেস রান করি। আমি প্রথম জীবনে জিমে যাই ইন্টারমিডিয়েট পাস করার পর। আমি 2016 সালে ইন্টারমিডিয়েট পাস করি, 13 সালে এসএসসি। তো এই 17 সালে আমি প্রথম জিমে যাই। 17 সালে প্রথম জিমে যাই এবং 16 সালে প্রথম জিমে যাই, 16 সাল হবে, এবং 17 সালে প্রথম আমি ব্যবসা রান করি। এবং এই আস্তে 2025 সাল আস্তে আস্তে একটা মোটামুটি অনেক ভালো পর্যায়ে চলে গেছি। আর আমি অনেক বেশি খুশি আমার ক্যারিয়ার নিয়ে, আমি যা চয়েস করেছি। আমার কোনো রকম রিগ্রেট নাই যে আমি আইবিএ এর ক্যারিয়ার ছেড়ে দিয়ে ফিটনেস লাইনে আসছি। হ্যাঁ, ফিটনেস লাইনে আসার সময় আমি আইবিএ এর পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে যত ধরনের ইন্টারন্যাশনাল কোর্সগুলো ছিল নিউট্রিশনের উপরে এবং এক্সারসাইজের উপরে, সেগুলো সব সব কমপ্লিট করেছি। যেমন ইন্টারন্যাশনাল একটা কোর্স আছে, যেটা যারা জানেন বা যারা কেউ যদি ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশনের কোর্সগুলো আছে, সেখানকার যতগুলো কোর্স ছিল সব আমি কমপ্লিট করেছি। তারপর মানুষের অনেকে বলতে পারে যে ভাই এগুলো কমপ্লিট করলে কি আমি আপনার মতো করে কথা বলতে পারবো বা মানুষকে ট্রেনিং দিতে পারবো? হ্যাঁ, আপনি ট্রেনিং দিতে পারবেন, তবে এই কথা বলা বা প্রেজেন্টেশন এই স্কিলটা আমি শিখেছি আইবিএ তে। এটা আসলে কি আইবিএ এর পড়াশোনা আমাকে অনেক বেশি হেল্প করেছে, কারণ আইবিএ তে আমাকে প্রচুর পরিমাণে কথা বলতে হতো বাইরে, যে সবার সামনে যে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিতে হতো, কেস স্টাডি সলভ করতে হতো। তো সেগুলো থেকে আমি আসলে আমার প্রেজেন্টেশন স্কিলটা ভালো হয়েছে। তো মূলত এইগুলোই আমার জার্নি, আর এটাই আমার পরিচয়। এখন সবাই আমাকে নিউট্রিশনিস্ট বা ফিটনেস এনথুসিয়াস্টিক, বা কেউ আমাকে ফিটনেস ট্রেনার হিসেবে চিনেন, কেউ জিম ওনার হিসেবে চিনেন, কিন্তু সব থেকে বেশি মানুষ চেনেন এখন আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। কারণ কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি মানুষের লাইফে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলছি। তো বর্তমানে আমি কন্টেন্ট ক্রিয়েটর। তো এটাই হচ্ছে আমার পরিচয়। না, থ্যাংক ইউ। আমরা একটা বিশাল জার্নি সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখান থেকে একটা জিনিস খুবই ক্লিয়ার যে আপনার প্রায় ক্লাস 7 থেকে এখন পর্যন্ত হয়তো 15 বছর বা তার একটু বড় সময় ধরে একটা জার্নি আপনার ছিল এরকম। এইটা থেকে বোঝা যাচ্ছে যে দেয়ার ইজ নো শর্টকাট, এবং ওভারঅল জার্নিতে কিন্তু ফুল সিনারিওটা ডেফিনিটলি আপনার মাথায় ছিল না, বা আপনি ক্লাস 7 এর একজন বাচ্চা হিসেবে কোনোভাবেই চিন্তা করতে পারেন না যে এভাবে আপনি হয়তো একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা হেলথ এনথুসিয়াস্ট অথবা জিম ওনার কিছু একটাই হবেন আরকি। সো আমরা একদম ধাপে ধাপে প্রত্যেকটা একটু ডিটেলে যাবো, যাতে আমরা বুঝতে পারি যে একদম শূন্য থেকে আপনার কিউরিসিটি, যে আমরা রেসলিং দেখি, জন সেনা দেখি, এটা সেটা দেখি, আমরা সবাই এনজয় করি, তালি দেই, এটা সেটা করি, বা আমরা অনেকেই করি, প্রিটেন্ড করি যে আমি জন সিনার মতো এটা করি, বা ডায়লগ দেই, বিভিন্ন জিনিস করি। কিন্তু সেখান থেকে ক্লাস 7 একটা বাচ্চা যখন চিন্তা করে যে আমি জিম করব, কিন্তু তার হয়তো পারমিশনই নাই জিমে যাওয়ার, অথবা টাকাও নাই, বাসার মধ্যে সে কিভাবে তার একটা প্যাশন বা ইন্টারেস্টকে করতেছে। এবং ডেফিনিটলি জিনিসটা অদ্ভুত লাগবে বাবা-মায়ের কাছে। এই যে ক্লাস 7 এর একটা বাচ্চা, সে হচ্ছে জিম করতেছে, কি পুশ আপ দিচ্ছে না লাফালাফি করতেছে। কি করতেছিলেন আপনি? এবং সেগুলা
আশেপাশের লোকজন বা ফ্যামিলি মেম্বাররা কিভাবে হয়তো রিঅ্যাক্ট করছে। হয়তো কেউ পজিটিভলি, অনেকে টিটকারি মারে বা ফ্রেন্ডস সার্কেলে অনেকে টিটকারি মারে আরকি। সো একদম স্টার্টিং পয়েন্টে কিভাবে এই জিনিসটার আসলে দানা বাঁধছে যে স্বপ্ন অনেকেরই থাকে, ইচ্ছা থাকে। দেখি আমরা কোনো একটা জিনিস দেখে ভালো একটা গান শুনে মনে হয় আমি গায়ক হবো, ভালো একটা একজন ক্রিকেটারের ইনিংস দেখে মনে হয় আমি ক্রিকেটার হবো। কিন্তু এই জিনিসটাকে কাজে রূপান্তর করতে গেলেই চারপাশে আমাদের অনেক সমস্যা চলে আসে। তো অল্প বয়সে আপনি কিভাবে এটাকে মানে চলাটা শুরু করছেন? আশেপাশের মানুষজনের ইন্টারেকশনসটা কিরকম ছিল? বা টিটকারি কিরকম ছিল? সেই শুরুর দিকটা 7-8 এর সময়টাতে যদি চলে যান, যাতে আমাদের নিজেদের ভিতরে যে প্যাশন থাকে বা ইন্টারেস্ট থাকে, কিউরিওসিটি থাকে বা ছোট্ট একটা সময়ের জন্য একটা জিনিস মাথার মধ্যে খেলে, এটা হারাই যাওয়ার আগে আমরা কি করতে পারি আরকি? যখন ক্লাস 7 এ ছিলাম, একটু আগে আমি বললাম আমি জাস্ট স্বাস্থ্য সচেতন ছিলাম না। জাস্ট জন সিনাকে ভালো লাগতো বলে এক্সারসাইজ শুরু করেছিলাম। আর হ্যাঁ, তখন জন সিনার মতো যেন কথাও বলতে পারি। শুধুমাত্র জন সিনার মতো বডি আমার থাকবে তা না। জন সিনার মতো যেন মাইকে কথা বলার স্কিলও আমার থাকে সেটারও প্র্যাকটিস করতাম। তো সেটা যে পরবর্তীতে আমাকে ক্যারিয়ারে হেল্প করবে সেটা আমি কোনোদিনও আন্দাজ করিনি। আর শুরুতে আমার কখনো এরকম ইচ্ছাই ছিল না যে আমি কোনো খেলোয়াড়, অ্যাথলেট বা জিম ওনার হবো। এগুলো আমি বুঝতাম না। হ্যাঁ, আমার আব্বা ফুটবলার ছিলেন। তো তিনি তার ক্যারিয়ারে ফুটবল খেলে চলন্তিকা ক্লাবে খেলতেন। তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমে ডাক পেয়েছিলেন। ওই বছর কাতার যাওয়ার সময় তার মাইকোর চাকা উল্টে যেয়ে তার হচ্ছে পায়ে ফ্র্যাকচার হয় এবং ফ্র্যাকচার হওয়ার কারণে তিনি আর পরবর্তীতে ক্যারিয়ার কন্টিনিউ করতে পারেন। তো তিনি কখনো চাইতেন না যে আমি অ্যাথলেট হয়ে কিছু করতে পারিনি, তুমি কিছু করো, তুমি পড়াশোনা করে বড় হও। যেটা সাধারণ বাবা মারা সবাই এরকম করেই চাই যে তুমি কোনো জব করবা, পড়াশোনা করবা, যে যার কারণে আমি পরবর্তীতে বিবিএ এবং আইবিএ তে ভর্তি হয়েছিলাম সেটা পরের বিষয়। কিন্তু পরবর্তীতে ক্যারিয়ার চেঞ্জ হয়ে যায়। কিন্তু শুরুতে আমি ওই শুরুর ইন্সপিরেশন ট্রিগারটা পেয়েছিলাম সেই ছোটবেলায়। তখন আমি কি করতাম, আমার মনে হতো যে আমি একটু অন্য মানুষের থেকে বেশি শক্তিশালী হবো, এই ইন্টেনশন আমার কাছে মানে মানে চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল যে আমি অন্যদের থেকে একটু ফিট হব, অন্যদের থেকে একটু জোরে দৌড়াবো, এগুলোর চেষ্টা করতাম বা অন্যদের থেকে একটু জোরে বল করব। তো আমার পজিটিভিটিটা একদম সম্পূর্ণ এই মানে খেলোয়াড় সুলভ আচরণ ছিল মানে আমার ভিতরে। আমার বাবা যেহেতু খেলোয়াড় ছিল, তো আমার ডিএনএ হয়তো ওটা বাই নেচার চলে আসছে। আমি সবসময় চেষ্টা করতাম যে আমি আরেকজনের থেকে একটু ভালো করার চেষ্টা করবো স্পোর্টসে, মানে ফুটবল হোক, ক্রিকেট হোক। তো সেইখান থেকে যখন আমি প্রথম এক্সারসাইজ করা শুরু করলাম আর আমি দেখলাম যে আমি তো এক্সারসাইজ করলে আমার খুব দ্রুত মাসল বিল্ড হচ্ছে, স্ট্রেংথ বিল্ড হচ্ছে, যেটাকে আমি আসলে জেনেটিক্যালি ব্লেসড, তাই এরকম হচ্ছে। অনেকে দীর্ঘদিন এক্সারসাইজ করে, কোনো চেঞ্জেস আসে না বডিতে, কিন্তু আমি করা মাত্র আমার মনে হতো প্রতিদিন আমি ইমপ্রুভ করছি। এটা আমাকে ট্রিগার করেছে। মানে এক্সারসাইজ যে আমি মানে কোনো কিছু দেখে স্বাস্থ্য সচেতন বা অন্য কোনো কিছুর কারণে এক্সারসাইজ শুরু করিনি, কিন্তু করার পর আমি সচেতন হয়ে গেছি। করার পর ক্লাস 7, 8, 9 পর্যন্ত আমি স্বাস্থ্য সচেতন ছিলাম না। জাস্ট আমার স্ট্রেংথ বাড়াতে হবে, শক্তি বাড়াতে হবে, এই কারণে এক্সারসাইজ করতাম। পরবর্তীতে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি তখন আমি বুঝি যে আমি অন্য 10 জন মানুষের থেকে একদমই টোটালি ডিফারেন্ট। সবাই একটু বেশি রেসপেক্ট দেয় ফিটনেসের কারণে, কথা বলার কারণে। ছোটবেলা থেকে যেহেতু ওই মাইকে স্কিল বাড়ানোর চেষ্টা করতাম, তো মাঝে মধ্যে মেয়েরা পটেও যেতে পারে আরকি। হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলাতে বা অল্প বয়সে 18-20 বছর বয়সে সবার টার্গেট থাকে যে অপোজিট জেন্ডারকে আমরা হচ্ছে অ্যাট্রাক্ট করবো। কেউ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে জিমে যায় না। এটা হচ্ছে প্রবলেম। পরবর্তীতে এই যারা টিকে যায় তারা এই বেনিফিটটা 40 বছর হওয়ার পর পায়। মানে স্বাস্থ্য সচেতন হওয়া যাদের বয়স 30 বছর, 40 বছর তাদের জন্য খুব জরুরি। অল্প বয়সে আপনার হরমোন সঠিক পরিমাণে আছে, আপনার হেলথ ঠিক আছে, অল্প বয়সে আপনার প্রেশার নাই, আপনাকে ক্যারিয়ার এখন আপনার শুরু হয়নি। তো অল্প বয়সে ফিট হওয়া খুবই ইজি। এই সময় কেউ যদি ফিট হয় সেটা কোনো স্ট্যাটাস সিম্বল না। স্ট্যাটাস সিম্বল হলো যখন আপনার বয়স 40 বছর হয়ে গেছে, আপনার পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, আপনাকে বিজনেস বা কোনো একটা প্রফেশন ম্যানেজ করতে হয়, আপনি কোনো জায়গায় চাকরি করেন সেটাকে ম্যানেজ করতে হয়, পরিবারের খেয়াল রাখতে হয়। তার পাশাপাশি আপনি যখন ফিট তখন সেটা প্রকাশ করে যে আপনি হচ্ছে একজন সত্যিকারের ফিটনেস ধারী বা সত্যিকারের এটা আপনার স্ট্যাটাস সিম্বল। কিন্তু অল্প বয়সে আসলে আমাদের টার্গেট ছিল সবার মধ্যে, আমারও, যে আমি দেখতে ভালো হবো, অ্যাট্রাকশন না, আমার আশেপাশে যেন ভাইবটা ক্রিয়েট হয়, সবাই যেন আমাকে রেসপেক্ট করে বা ভালোবাসে। আর সেটাই হতো, সেটা আমাকে আরো বেশি ট্রিগার করেছে। ইনফ্যাক্ট এখনো না, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা যদি এখন এক্সারসাইজ শুরু করেন, আপনি জাস্ট আপনার বডিতে বা আপনার লাইফে কয়েক পার্সেন্ট, মানে 3 মাস ব্যায়াম করলে আপনি প্রায় 50% উপরে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। যে ইমপ্রুভমেন্ট চলে আসবে দেখবেন আশেপাশে মানুষজন আপনাকে অন্য চোখে দেখছে, মানে একটু রেসপেক্টের চোখে দেখছে। যখন আপনি ফিজিক্যালি ফিট হবেন না, তখন ভেতর থেকে একটা অন্য লেভেলের কনফিডেন্স চলে আসে। এটা আমার কাছেও আসছিল। তো শুরুতে ক্লাস 7-8 থাকতে বাবা মাও মনে করেনি যে ছেলেটা কোনো হচ্ছে বিজনেস করবে বা অ্যাথলেট হবে। তারা মনে করেছে শখে খেলছে, করতেই পারে। তো শুরুতে কোনো প্রবলেম ছিল না, স্ট্রাগলও ছিল না। পরবর্তীতে যখন আমি জিমনেশিয়াম ওপেন করার কথা বলি, যখন আমি জিমে ভর্তি হই, তখন আমার বাবা আমাকে জিমে ভর্তি করে দেয়। ভর্তি বলতে কি, নিয়ে যায় তার ফ্রেন্ডেরই জিমে। আমি প্রথম যে ফ্রিতে ফ্রি ট্রেনার হিসেবে আমি, মানে কি, ওই যে ট্রেনিং এর বিনিময়ে মেম্বারশিপ, যেটা কাজের বিনিময়ে খাদ্য একটা কথা প্রচলিত আছে,
সেরকম হচ্ছে জিনিস আমি ঢুকেছিলাম। তো সেখানে যাওয়ার পর যখন আমি মেম্বারদের প্রবলেম সলভ করতে পারি, তখন আমার কনফিডেন্স চলে আসে। তখন আমি বাসায় জানাই যে হচ্ছে আমি জিমনেশিয়াম ওপেন করতে চাই। তখন আমার স্ট্রাগল শুরু হয়। এই জিমনেশিয়াম বা বিজনেস ওপেন করার আগে গিয়ে আমার স্ট্রাগলটা শুরু হয়। কারণ স্বাভাবিকভাবে কোনো বাবা মাই চাইবে না যে একটা ছেলে কেবল স্টুডেন্ট এখন কি করে বিজনেস রান করবে বা কিভাবে করবে, কি বলছে, মানে আমার মাইন্ডে কি জার্নি আছে বা আমার মাইন্ডে আমি কি প্ল্যান করে রেখেছি সেটা আরেকজনকে তো আমি বোঝাতে পারছি না। তো আমার বাবা মাকে আমি তখন বুঝাতে পারিনি। তো আমার মামার সাথে আমি ডিসকাস করি। আমার মামা তখন সেটা বুঝে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক বেশি রিচ না, আমিও মিডল ক্লাস, আমার কাছে 1 লাখ টাকার মতো পড়ে আছে, তুই এটা নিয়ে বিজনেস কর, পরবর্তীতে দেখা যাবে। তো আমার মামাই আমাকে টাকাটা দেয়। তা আমার কাছে 5,000 টাকা জমানো ছিল, আর আমার মামার টাকাটা আমি ইকুইপমেন্ট বানিয়ে শুরু করি। তো এইভাবে আসলে শুরু হয়েছে। তো শুরু করার পর থেকে আর আমি কোনোদিনও স্ট্রাগলে পড়িনি। তারপরে জার্নিটা স্মুথ ছিল। আর শুরু করার আগে আমার বাবা মায়ের মানে একটু রাজি ছিলেন না, কিন্তু যেদিন আমি শুরু করি সেদিন থেকে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। জিম সেট আপ করা থেকে শুরু করে ম্যানেজমেন্টে কখনো কখনো আমার ক্লাস থাকতো, পরীক্ষা থাকতো, আমার আব্বা যে সাপোর্ট দিয়েছে, জিমে বসে থেকেছে। তো এইরকম হচ্ছে সাপোর্ট গুলো আমি টোটালি পেয়েছি ও বিজনেস ওপেন করার পর। তো অনেকেই ভাবতে পারেন যে বিজনেস শুরু করবো, বাবা মা মেনে নিবে না বা কিছু, কিন্তু যদি আপনি শুরু করে ফেলেন আর কাজটা যদি পজিটিভ হয়, আপনার বাবা মা যদি বুঝে যে আমার ছেলেটা পরিশ্রম করছে, বাবা মা কিন্তু চাই যে আমার ছেলে মেয়ে যেন আমি মারা গেলে আমার মতো করেই চলতে পারে। মানে আমি এখন মানে জীবিত থাকা অবস্থায় আমার ছেলে মেয়েকে যে কমফর্টটা দিয়েছি, সেটা যেন আমার ছেলে আমি মরে গেলে যেন সেই কমফর্টটাই পায়। তো আপনার বাবা মা কিন্তু এটা চায় না যে কিছু শুরু করবি না, জাস্ট একটু প্রোটেক্টিভ হয়। বাংলাদেশি বাবা মার একটু প্রোটেক্টিভ বেশি হয়, ইমোশনাল বেশি হয়, যার কারণে ছেলে মেয়েকে শুরু করতে দেয় না। কিন্তু যদি আপনি সত্যি দৃঢ়ভাবে কোনো কিছু ভালোবাসেন আর করতে যান, তখন দেখবেন আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করছে সব থেকে বেশি। সেই জিনিসটা আমার সাথে হয়েছে। তো তারপর এই কারণে আমি আর পরবর্তীতে স্ট্রাগলে পড়িনি, শুরুতে পড়েছিলাম। এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখানে অনেকগুলো ইম্পোর্টেন্ট লার্নিং আছে। তার আগে আমি একটা awkward যে জিনিসগুলো আমাদেরকে আটকায় ফেলে সেটা সম্পর্কে একটু জানতে চাই। ইউজুয়ালি আমরা জিমে যারা যায় তাদেরকে দেখি হয়তো একটু বড়সড়, একটু বয়স্ক ম্যাচিউর পারসন। মেবি 25-30 বছর, অথবা আপনি যেটা বলতেছেন যাদের হেলথ সমস্যা হয়ে যায় যে আমার এখন ডায়াবেটিস হয়ে গেছে বা কিছু হুম, একটা হয়ে গেছে। এখন আমি একটু হেলথ কনশাস না হইলে মানে এখন আমার জীবন সংকটাপন্ন টাইপের হয়ে গেছে। সেখানে ইন্টারমিডিয়েট একটা ছেলে দেখতেই তো একটু চ্যাংড়া-প্যাংড়া লাগে। এই একটা হুম, হুম। চ্যাংড়া-প্যাংড়া ছেলে, উইথ ডিউ রেসপেক্ট অফ কোর্স, এই চ্যাংড়া-প্যাংড়া ছেলে যদি যে ম্যাচিউর 40 বছর একটা মানুষকে গিয়ে হচ্ছে হেলথ টিপস দিচ্ছে, মানে জিনিসটা চিন্তা করতেই তো আমার কাছে অকওয়ার্ড লাগে আরকি। তো আপনি নিজে এটাকে ফেস করছেন কিভাবে? আর অনেকে আমাদের চিন্তা হয় যে আচ্ছা আমি ছোট মানুষ, আমি ইন্টারমিডিয়েটে পড়ি বা এই ক্লাসে সেই ক্লাসে পড়ি, অথবা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি একজন প্রফেশনাল কর্পোরেটের লোকের সাথে বা সিনিয়র একজন লোকের সাথে রিচ আউট করব বা কথা বলতে চাইবো, এই সাহসটাই আমাদের হয় না, কল্পনাই করতে পারি না। সেখানে আপনি গিয়ে আসলে তাদেরকে টিপস দিচ্ছেন যেটা হয়তো আপনার বাবার বয়সী লোকজন। মানে জিনিসটা মানে আপনার কাছে কিভাবে আসছে, নাকি নেচার ভাবে চলে আসছে, মানে ঘটনাটা কিভাবে ঘটছে আরকি? আমাদের কিন্তু অনেক এখানে কনফিউশন কাজ করে, হেসিটেশন কাজ করে, বা এমন হুম, কেমন যে আনকমফোর্টনেস কাজ করে। আবার ওরা যদি বকা দেয়, জাড়ি দেয়, "এই তুই বাচ্চা পোলাপান কি বলতে আসছাস?" মানে হুম। এগুলো কি আপনার মনে আসে নাই, নাকি না আপনি কিভাবে এই সিস্টেমটা তৈরি করতে পারছেন আরকি? সেটা বলেন। ইটস এ ইম্পোর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে যেই জিনিসগুলো আমাদের আটকায়, দেখা যাচ্ছে ওই জিনিসটা সামহাউ আপনাকে কি আটকাইছিল, অথবা না আটকাইলে কেন আটকায় নাই আরকি? সেটা সম্পর্কে বলেন। আচ্ছা দেখেন, আমি ১ম যখন টিপস দেওয়া শুরু করি তখন প্রায় মোটামুটি তখন আমার ৪-৫ বছর হয়ে গেছে এক্সারসাইজ করার বয়স। মানে বাসায় করতাম। মানে ঠিক নিয়মে করতাম না, ভুল করতাম, অনেক কিছু করতাম। ইন্টারনেট দেখে শিখেছি, বই পড়ে শিখেছি। কিন্তু ট্রেনারের আন্ডারে যে একদম ভালো মতো শেখা, তখন আমার প্রায় ১ বছর হয়েছে। কিন্তু আমি ওই আগে থেকে করতাম বলে আমি অনেক দ্রুত বিভিন্ন বিষয়গুলোকে ক্যাচ করতে পারতাম। তো মেম্বার ঢোকে ফিটনেসের ক্ষেত্রে একটা সুবিধা কি, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি বিহেভিয়ার মানে পজিটিভ, ভালো ট্রেনার মানে এটা না যে অনেক নলেজ থাকবে। ভালো ট্রেনার সে যে মোটিভেট করতে পারে আরেকজনকে। মানে ফিটনেসের ক্ষেত্রে কিন্তু নলেজ দিয়ে মানুষ রেজাল্ট পায় তা না। হ্যাঁ, রেজাল্ট তো পাবেন, আপনি জানেন, প্রত্যেকেই জানে। রেগুলার ঘুম থেকে সকালবেলা উঠে যদি আপনি এক্সারসাইজ করেন, হেলদি খাবার খান, তাহলে আপনি সুস্থ থাকবেন। কিন্তু মানুষ ওই মোটিভেশনটা ধরে রাখতে পারে না। তো ভালো ট্রেনারের দায়িত্ব হচ্ছে বা পরিচয় হচ্ছে যে আপনি মোটিভেশন দিতে পারেন কিনা, সেটা আমি ভালো মতো দিতে পারতাম। ছোটবেলাতে আমি বলেছি না যে জন সিনার মাইক স্কিল প্র্যাকটিস করতাম। প্লাস আইবিএতে আমি পড়ার কারণে আমাকে প্রচুর প্রেজেন্টেশন দিতে হয়েছে। ওই প্রেজেন্টেশন দিতে, দিতে আমার কথা বলার ধরনই আলাদা হয়ে গেছিল। আমি তো বড়, বড় কর্পোরেট লোকদের সামনে, আমাদের ইউনিভার্সিটির যে বড়, বড় প্রফেসর ছিল তাদের সামনে প্রেজেন্টেশন দিতাম। স্টেজে দাঁড়িয়ে অসংখ্য বাকি স্টুডেন্টরা থাকতো। তো সেইখান থেকে হোস্ট করতে, করতে, আর সেটা ছিল ইংলিশে। তো সেখানে বাংলাতে কথা বলা আমার পক্ষে কোনো প্রবলেমই ছিল না। আমি নরমালি আমার কনটেন্টে একদমই বাংলা কথা ইউজ করি। কখনো ইংলিশ ওয়ার্ড দেখবেন খুব কম, সামান্য ২-১ টা চলে আসে। আমি চেষ্টা করি বাংলাতে কথা বলার।
কারণ কি আমি জানি যে ইংলিশ কন্টেন্ট বহু আছে, মানুষজন যেন কানেক্ট করতে পারে, একজন রিক্সাওয়ালাও যেন আমার কথা বুঝতে পারে ভিডিও দেখলে, সেই কারণে আমি সমস্ত কিছু চেষ্টা করি বাংলাতে করার। যদিও ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আমি, কিন্তু এটা মানুষ জানে না, আমার ভিডিও দেখলে সে বুঝতে পারে না। তো এই কনফিডেন্সটা আমি সেখান থেকে পেয়েছি। এই কনফিডেন্স পাওয়ার কারণে পরবর্তীতে যারাই আসতো আমার কাছে ট্রেনিং নিতে বা জিম আসতো, তারা আমার ফিজিক মানে আমার বডিটা সুন্দর ছিল মানে সাধারণ মানুষের তুলনায়। এই কারণে ভরসা করতো এই ছেলেটা যা বলবে তাই হয়তো বা ঠিক। মানে আপনি যখন একটা জিনিসে রেজাল্ট শো করেন না, তখন মানুষ দেখে না যে আপনি কতটা হচ্ছে ডিগ্রিধারী লোক, বা কতটা আপনি হচ্ছে ম্যাচিউর, বা কতটা আপনি হচ্ছে কি বলবো যে আপনার ভিতরে কতটা কি আছে। আপনি যখন মানুষকে রেজাল্ট দিতে পারেন, তখন আসে মানুষের কাছে ওটা ইম্প্যাক্টই পড়ে না। যেমন ইলন মাস্ক হচ্ছে রকেট তৈরি করছে, তার তো রকেট বানানোর কোনো ডিগ্রি নাই, সে প্রবলেম সলভ করছে, নাসা ঠিকই তাকে ইনভেস্ট করেছে তার পেছনে। মানে হিউম্যান মানে মানুষের স্বাভাবিক লাইফের ক্ষেত্রে সেম মানুষ, আপনি যখনই দেখবে একটা মানুষ যে এই লোকটা আমার প্রবলেম সলভ করছে, তখন সে কি ডিগ্রি আছে তার কাছে, আর সেটা মানুষ দেখবে না, তাকে পেমেন্ট করবে। তো ব্যাপারটা আমার ক্ষেত্রে সেম ওইভাবেই কাজ করেছে। আর এটার মানে এটা না যে হ্যাঁ কম জানতাম, হ্যাঁ বয়স কম, মানুষজন ভরসা করতো, অনেকে অনেকে করতো না। যখন আমি ইউনিভার্সিটি পাস করেছি, ততদিনই আমার জিমটাও ভালো মতো দাঁড়িয়েছে, ততদিনই মানুষ আরো বেশি ভরসা করতো। আমি লাস্ট বুম করেছি, মানে আমাদের বিজনেস খুব ভালো মতো রান করা শুরু করেছে লাস্ট 3 বছর থেকে। তার আগ পর্যন্ত মোটামুটি মোটামুটি করে চলেছে, কিন্তু আমি কখনো লসে পড়িনি। আমি বিজনেস ওপেন করেছিলাম যে মাসে, প্রথম মাসে আমার 5,000 টাকা লস হয়েছিল, সরি 2,000 টাকা লস হয়েছিল। আর বাকি তারপর থেকে আমি আর কোনোদিনও লসের মধ্যে পড়িনি। অল্প প্রফিট হয়েছে, কিন্তু হয়েছে গত 7-8 বছর ধরে। এইটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে আসলে কি শুরু করার কনফিডেন্সটা পাওয়া। এখানে আমার ২ টা জিনিস আছে। একটা জিনিস আমি বলতে চাই যে ডেফিনিটলি আপনার হয়তো আইবিএ বা এডুকেশন আপনার কমিউনিকেশন স্কিল দিছে। বাট এটা কিন্তু আপনার কোর জিনিস না। আপনার কোর জিনিস হচ্ছে মেবি হেলথ কনসিয়াসনেস, মেবি ফিটনেস বা এই জিনিসটা, সেটা কিন্তু আপনি প্রতিষ্ঠানভাবে শিখেন নাই। সো অনেকে মনে করে যে আচ্ছা অমুক ভাই এই কারণে প্রিভিলেজ, সে আইবিএ তে বসে প্রেজেন্টেশন পরে এই কারণে তার বিজনেস ভালো চলতেছে। সেটা কিন্তু না। আপনার কোর জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাই। আপনার আছে সেলফ লার্নিং এর শিক্ষা। সো একটা পারসন যখন কোনো কিছু করতে চায়, তার ক্ষেত্রে হচ্ছে বাই ডিফল্ট 20-30% হয়তো লাকের কারণে তার কাছে আসে। বাকি যে 70-80% লাগে সেটা কিন্তু আস্তে, 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 আস্তে তৈরি হয়। এবং আপনি যেই জার্নিটা একটানে বলে ফেলছেন সেটা কিন্তু ১ বছরের কাহিনী না। ক্লাস 7 থেকে যদি আমরা চিন্তা করি, ক্লাস 7 থেকে আপনি যদি ইন্টারমিডিয়েট 12 বা 13 পর্যন্ত যান, সেখানে কিন্তু ৫ বছর বা ৭ বছরের একটা জার্নি আছে। তারপরে আপনি যখন বিজনেস শুরু করতেছিলেন, তখনও কিন্তু আপনার বিজনেস সম্পর্কে নলেজ বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে নলেজটা কতটুকু ছিল আমি সিওর না। বাট মেইন ফ্যাক্টরটা যেটা আমি বুঝতে পারছি আপনার কথা থেকে, যেটা হচ্ছে আপনি যখন লোকজনকে টিপস দিতে শুরু করছিলেন, আপনি কিন্তু একজন ডিগ্রিধারী নলেজেবল পারসন সেটা কিন্তু না। কিন্তু আপনার অ্যাক্টিভিটিস বা আপনার নিজেকে দেখে একটা ট্রাস্ট আসে। তার মানে আপনি নিজের ভিতরে কিছু একটা এক্সাম্পল বেয়ার করেন, সেটা দিয়ে লোকজন কিছুটা কানেক্ট করতে পারে এবং আপনার মাইন্ডসেট আছে আপনি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবেন। একইভাবে আপনি যখন বিজনেস শুরু করতেছিলেন, তখনও কিন্তু আপনার টাকা পয়সা ঠিক নাই। আপনি বিজনেসটা এক্সাক্টলি কিভাবে চলবে, মেবি মেম্বারশিপ কিভাবে লোকজনের হয়তো মার্কেটিং করবেন, সব জিনিস নাই। আবার আমরা অনেকেই বিজনেস চিন্তা করতে গেলে আরো ১০, ১৫, ২০ টা জিনিস চিন্তা করে ফেলি যে আমার মার্কেটিং প্ল্যান লাগবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, এইচআর এক্সিকিউটিভ লাগবে, যে লেটেস্ট ইকুইপমেন্ট লাগবে, মেবি ভিডিওগ্রাফার লাগবে। এরকম অনেক জিনিস চিন্তা করে বিজনেস স্টার্টিংটাকে কমপ্লিকেটেড বানায় ফেলে। আপনি যেখানে অপোজিট জিনিসটা বলছেন, যেটা আমরা অনেক সময় ইন্সপায়ারিং ভিডিও দেখি ইউজুয়ালি আফ্রিকাতে, যেখানে ওদের ইকুইপমেন্ট নাই কিন্তু এক্সারসাইজ করে কুড়ের ঘরের ভিতর থেকে মাঝে হ্যাঁ, মধ্যে বের হয় নরমাল রাইট। জিনিস দিয়ে, এভরিডে জিনিস দিয়ে এক্সারসাইজ করে ঠিকই মাসল টাসল জিনিসগুলো বানাই ফেলছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য নেচার অফ এ বিল্ডার, দ্যাট ইজ দ্য নেচার অফ সাম এন্টারপ্রেনার। এই জায়গাটা আপনি যদি একটু বলেন যে ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ, ডেফিনেটলি ওই বয়সে আপনার বিজনেসটা কিভাবে চালাইতে হবে, কিভাবে চলবে, ৫ বছরের প্ল্যান মোস্ট লাইকলি আপনার ছিল না। বা কি জিনিস চ্যালেঞ্জ আসবে, করোনা আসবে কি আসবে না, ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। বাট একজন এন্টারপ্রেনার কিভাবে তার লিমিটেড রিসোর্স, সাহস আর বাকি জিনিসগুলো করতে করতে এক্সপ্লোর করবে, এইটা যদি আপনার জার্নিটা, ধরুন আপনি এই ফার্স্ট মান্থে যখন বিজনেসটা শুরু করছেন, ১,০০,০০০ বাজেট সামহাও পাইছেন, আপনি জানেন দিস ইজ নট এনাফ। মেবি আপনার হয়তো ৩০,০০,০০০ হইলে আপনি একটা সুন্দরভাবে ইকুইপমেন্ট কিনে একটা রিজনেবল ভাবে স্টার্ট করতে পারেন। সো হাউ ইউ প্লেড দ্য গেম ইন ইউর মাইন্ড এভরি সিঙ্গেল ডে, বিকজ এখানে হচ্ছে থিঙ্কিং, স্ট্র্যাটেজি, অপটিমাইজেশন অ্যান্ড এক্সিকিউশন। এটা একটা খেলা আছে এবং ছোট ছোট রোড ব্লক আছে। হয়তো আপনি এখন হাই লেভেলে দেখলে জিনিসটা, আপনি একটা পিছনের দিকে তাকালে ইউ সি এ পাথ,
বাট ওই জায়গাটায় আপনি কিন্তু ইউ ডিডেন্ট মাইন্ড হ্যাভ লাইক এক্স্যাক্টলি দ্য পার্টটা কিরকম হবে, আপনি একটার পর একটা স্টেপ বাই স্টেপ বুনছিলেন। তো ওই স্টার্টিং পয়েন্টটা বলেন, কারণ মোস্ট অফ দ্য পার্সন যারা বিজনেস করার চিন্তা করে দে ওয়ান্ট অ্যান আইডিয়াল কেস, অ্যান্ড আইডিয়াল কেস তো ডেফিনেটলি হবে না। তো এবং সব নলেজ আপনার কাছে থাকবে না। এইখান থেকে আপনার বুননটা কিভাবে হয়েছে সেটা যদি আমাদেরকে আর একটু ডিটেল বলেন। আচ্ছা, তো বিজনেস একটা টার্ম আছে, সেটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা এই জিনিসটা বুঝতে পারবে। এটা হচ্ছে SWOT, মানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। তো এই অ্যানালিসিসটা আপনাকে করতে হবে। এই অ্যানালিসিসটা হলো, এই অ্যানালিসিসের ভিতরে কি কি করবেন, স্ট্রেংথ আর অপরচুনিটিটাকে বেশি ফোকাস করবেন। আপনার যে উইকনেস আছে আর থ্রেট আছে সেটাকে নেগলেক্ট করবেন বা সেটাকে হাইড করার চেষ্টা করবেন। আমি প্রচুর পরিমাণে, আমার স্ট্রেংথ ছিল যে আমি হচ্ছে মানুষজনকে ভালো মতো বুঝাতে পারি আর ভালো মতো ট্রেন করতে পারি একদম সাইন্টিফিক ওয়েতে। আর অপরচুনিটি ছিল যে এইটা নাই, এইরকম ট্রেনার বাংলাদেশে নাই। তো এই দুইটাইতেই আমি ফোকাস করেছি শুরুতে কিন্তু আমার কাছে অনেক বেশি ইকুইপমেন্ট ছিল না, যেটা আমি শুরুতেই বলেছি। আর অনেক কিছু ছিল না। তো আমার টার্গেট কাস্টমার কিন্তু আমি আগেই ভাগ করে নিয়েছি। যদি আপনার কাছে ফান্ডিং কম থাকে তাহলে টার্গেট কাস্টমারকে ভাগ করতে হবে আগেই। আবার অনেকে দেখা যায় অনেক বড় সড়ো করে শুরু করেন, তাদের টার্গেট কাস্টমার আবার আলাদা হয়। তো টার্গেট কাস্টমার সেট করাটা খুব ইম্পর্টেন্ট। প্লাস কোনো একটা পার্টিকুলার যদি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ শুরু করতে চান, তাহলে সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে কাজ করতে হবে অ্যাজ এ এমপ্লয়ি। ভালো, আপনি জাস্ট কোনো কাজ জানেন না বা কখনো আপনি কাজ করেননি কোনো একটা বিষয়, সেই বিষয়ে যে বিজনেস ওপেন করবেন, হতে পারে আপনি ট্রেনার হায়ার করতে পারেন। আপনি হচ্ছে একটা ধরেন একটা রেস্টুরেন্ট ওপেন করবেন, আপনি একটা শেফ হায়ার করতে পারেন, আপনার প্রচুর টাকা আছে, কিন্তু আপনি বুঝবেন না যে সেটা রেস্টুরেন্টে শেফ রান্না করে কিভাবে বা একটা জিমে ট্রেনার ট্রেনিং দেয় কিভাবে। এগুলো বুঝতে হলে আপনাকে আগে সেখানে যে কাজ করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা কাজে দিয়েছি সেটা হলো, আমি তো ফ্রিতে 5 থেকে 6 মাস এক জায়গায় সার্ভিস দিতাম। তো সেই জায়গায় কিভাবে জিম চলে, কিভাবে খুলতে হয়, মেম্বাররা কি চায়, কোনটা সমস্যা থাকে, আমি চাইতাম যে যেই সমস্যাগুলো মানুষ এই জিমে ফেস করে, আমি যখন জিম ওপেন করবো তখন যেন সেই সমস্যায় মানুষ না পড়ে। প্লাস আমার যা নাই, যা আমার পক্ষে দেওয়া পসিবল না, সেটা আমি মানুষকে আগে বলবো। যেমন আমার শুরুতে এসি ছিল না, এখন তো আমাদের সব জিমে এয়ার কন্ডিশন। আমাদের এসি ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মানুষকে গরমে জিম করতে হবে, সেটা আমরা ভর্তির আগে বলে নিতাম যে ভাই আমার কাছে আসলে আমি এই ইকুইপমেন্ট দিয়ে আপনাকে এইভাবে ট্রেনিং দেবো, এবং আমার কাছে এই সুবিধা আপনি পাবেন না। তারপরে যদি আপনি রাজি থাকেন তাহলে আসেন। তো ম্যাক্সিমাম এদের ভিতরে যারা শুধু রেজাল্ট চাইতো, আমি বললাম না, টার্গেট কাস্টমার শুধুমাত্র যারা প্রবলেম ফেস করছে, কারো কোমরে ইঞ্জুরি, কারো হাঁটুতে ইঞ্জুরি, কারো ডায়াবেটিস আছে, কারো হার্টের রোগ আছে, এই মানুষগুলো যখন অন্য এক জায়গায় যেত তখন তারা গতানুগতিক ট্রেনিং পেত, যার কারণে তারা কন্টিনিউ করতে পারতো না, অথবা তাদের শরীরের ক্ষতি হতো। কিন্তু আমার কাছে আসার পর আমি প্রত্যেকের জন্য পার্সোনালাইজড আলাদা আলাদা প্ল্যান করি। যেহেতু আমি পড়াশোনা করেছি, সেখানে আমি প্ল্যানিং কিভাবে করতে হয় সেটাও শিখে গেছি। আমি হচ্ছে তখন থেকে এক্সেল চার্টে আলাদা আলাদা করে মানুষের প্রবলেম উপরে লিখে তারপরে সেটা সলিউশন দিয়ে চার্ট তৈরি করতাম, যেটা মানুষকে আকৃষ্ট করে ফেলতো, যে হচ্ছে মানুষজন ভাবতো যে এই লোকটা প্ল্যানটা আমার জন্যই তৈরি করেছে, অন্য একজনের প্ল্যান আমাকে দেয়নি। এই জিনিসটা আমার স্ট্রেংথ ছিল, যেটাতে আমি প্রচুর ফোকাস করেছি। ইনফ্যাক্ট এখনো আমি আমার স্ট্রেংথে ফোকাস করি। অপরচুনিটি আছে বাংলাদেশে হিউজ। আর আমাদের উইকনেস যেটা, আর থ্রেড আসলে কি আমি কম্পিটিটর হিসেবে কাউকে ধরি না এখন আর। কিন্তু যেটা হচ্ছে আমাদের উইকনেস আছে, সেই উইকনেসটা হচ্ছে আমি সারা বাংলাদেশে পৌঁছাতে চাই, যেটার ফান্ডিং আমার কাছে এখন নাই, তবে আস্তে আস্তে হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো ওই জিনিসগুলোতে যদি আমি ফোকাস করতাম, যে আমার কাছে ইকুইপমেন্ট নাই, টাকা নাই, আমার কাছে একটা ভালো ভিডিওগ্রাফার নাই, এই নাই ওই নাই, যা ছিল আমার হাতে, যে 10,000 টাকা দামের ফোন ছিল, সেটাতে আমি ছবি তুলে বিফোর আফটার পোস্ট করতাম। আর সেটাতেই হচ্ছে মানুষজন আকৃষ্ট হয়ে আবার আসতো, যে এই লোকটা চেঞ্জ হয়েছে, আমারও আসবে। একটা সেম লোকালিটিতে যখন আপনি ছবি পোস্ট করেন, তখন সেই ব্যক্তিটাকে আরো 10 জন মানুষ তো অবশ্যই চেনে। তারা জিজ্ঞেস করতো পার্সোনালি যে ভাই আপনি কি সত্যি এই রেজাল্টটা পেয়েছেন? তারা যখন বলতো হ্যাঁ ভাই আমি তো সত্যি পেয়েছি, তখন তার মাধ্যমে আমি মানে একজনের মাধ্যমে আমি আরো 10 জন ক্লায়েন্ট পেতাম। এইভাবে আমরা গ্রো করেছি। এবং প্রত্যেকবার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যে আমরা ছোটভাবে শুরু করতে ভয় পাই, কিন্তু ছোট করে শুরু না করলে আপনি অনেক হিউজ একটা থ্রেট নিয়ে বা রিস্ক নিয়ে শুরু করবেন, যে রিস্কটার কারণে আপনি হয়তো বা পুরোপুরি ডুবেই যেতে পারেন। যেমন পানিতে কোনো একটা জিনিস চলবে কিনা, বা একটা পানির গভীরতা মাপার জন্য কিন্তু আপনাকে 1 পা গভীরতা মাপতে হবে। আপনি যদি 2 পায়ে পানিতে নামাই দেন, অর্থাৎ আপনার কাছে যা আছে সমস্ত কিছু ধার ধর নিয়ে আপনি বিজনেস শুরু করলেন, তাহলে আপনি ডুবে যেতে পারেন ডুবলে। আর যদি আপনি জাস্ট টেস্ট করার জন্য আগে আমি অল্প দিয়ে শুরু করি, আমি যেই মাত্র আমি দেখবো যে এখানে অপরচুনিটি আছে, তখন আমি এক্সট্রা ইনভেস্ট করি। তো আমি প্রথমে অল্প দিয়ে শুরু করি, যখন আমি দেখি যে এখানে তো অপরচুনিটি আছে, তখন আরো অনেকে আমাকে ফান্ডিং দেওয়া শুরু করে, যে হ্যাঁ তুমি নাও, এই নাও, এই নাও। এইভাবে আমরা 4-5টা ব্রাঞ্চ ওপেন করে ফেলেছি। তো এইটাই, মানে শুরু করেছিলাম অনেক অল্প দিয়ে, আর ভাবিনি যে, তখন ভাবতাম যে না চললে সর্বোচ্চ 1 লাখ টাকা লস যাবে, এর বেশি তো যাবে না, শুরু করি। তো এইভাবে আসলে শুরু করা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ শুরু করতে পারে না, যে তারা ভাবে যে আমাকে বড় হয়ে শুরু করতে হবে বা একদম পারফেক্ট হয়ে শুরু করতে হবে। যদি আপনার স্ট্রেংথ থাকে কোনো একটা স্পেসিফিক বিষয়ে, যেটা আর অন্য মানুষের নাই, সেক্ষেত্রে পারফেক্ট না হলেও চলবে।
সেক্ষেত্রে মানুষ আপনাকে সেই আলাদা একটা আইডেন্টিটি আপনার তৈরি হয়ে যাবে যে এই লোকটার কাছেই শুধুমাত্র এই জিনিসটা আছে। তখন আপনার মানে অনেক হিউজ ডেকোরেশন লাগবে না কোনো রেস্টুরেন্ট ওপেন করতে। আপনি হয়তো বা খুব সুস্বাদু চা বানাতে পারেন, মানুষ জাস্ট সে চা খাওয়ার জন্য আপনার কাছে যাবে। তো সেখানে আস্তে আস্তে ব্র্যান্ডিং করতে হবে। যেমন আমাদের রাজশাহী এলাকাতে কালাভুনা খুব টেস্টি একটা খাবার, গরুর কালাভুনা পাওয়া যায় একটা হাটে। সেই হাটের দোকানগুলো আপনি দেখবেন বেঞ্চ, কোনো কোনো জায়গায় মাটিতে বসে মানুষ খায়, কিন্তু কখনো ফাঁকা থাকে না। মানে সেই লোকের কিন্তু কোনো টাকা পয়সা নাই, সে জাস্ট ভালো মতো মাংস বানাতে জানে, তাছাড়া তার কোনো স্কিল নাই। তাই সে কিন্তু কোনো ব্র্যান্ডিংও করে না, মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে। এই জায়গায় যদি আপনি কোনো একটা কাজ ভালো পারেন, প্লাস আপনার মার্কেটিং নলেজ থাকে বা স্কিল থাকে, সেক্ষেত্রে আপনি কয়েকশো গুণ আগাবেন। সেই লোকটা হয়তো বা সারা বাংলাদেশে তার ব্র্যান্ড ওপেন করতে পারতো রাজশাহীর কালাভুনা নামে, সেটা পারেনি কারণ তার কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে বড় করতে, বিজনেস বড় করতে হেল্প করে, কিন্তু যদি আপনি শুরু করতে চান সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আপনি শুরু করতে পারবেন না। আপনাকে থেকে থেকেই শুরু করতে হবে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি, পরবর্তীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা এই বিজনেসটাকে বড় করতে আমাকে সহায়তা করেছে। আরেকটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে আমাদের সবাই ফ্যামিলি চায় যে আমরা পড়াশোনা শেষ করে চাকরি শুরু করব। কিন্তু আপনি হচ্ছে স্টুডেন্ট থাকা অবস্থায় ফার্স্ট ইয়ারে হয়তো ঢুকছিলেন, তখনই আপনি একটা জিম ওপেন করে ফেলেন। তো পড়াশোনার পাশাপাশি আমাদের দেশে চাকরি করার নিয়ে কারো ইচ্ছাও নাই বা সুযোগও নাই। বিজনেস চালাতে গেলে তো আরো ৫০টা জিনিসের ভেজাল আরকি। কারণ এখানে লোকজন আছে কি আছে নাই, বা প্রতিষ্ঠানে অনেক সময় অনেক সমস্যা হয়, এটা চলে না, ওইটা চলে না, এটা ভেঙে গেছে, ওটা ভেঙে গেছে, বা এই নাই, মানে ঝামেলার তো অভাব নাই। সো স্টুডেন্ট থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি বিজনেস চালানো, এই কনসেপ্টটা খুবই কম আমাদের দেশে আছে। এইটার চ্যালেঞ্জটা কি, বা আপনি কিভাবে টাইম ম্যানেজ করছেন? ক্লাস থাকে, পরীক্ষা থাকে, সেগুলোকে দিতে হয়, আবার ঠিকই জিম চালাইতে হয়, সেটা রিলেটেড প্ল্যানিং করতে হয়, এটা সেটা করতে হয়, মেম্বারের কাছ থেকে টাকা উঠানো, অন্যদের স্যালারি দেওয়া, এইটা সেটা সবকিছু, মানে ইটস লাইক এ ফুল টাইম জবের উপর একটা বিষয় আরকি। এবং ওনার হিসেবে ডেফিনিটলি শুরুর দিকে রেসপন্সিবিলিটি আপনাকে সবকিছু দেখতে হয়, এবং তার 90% জিনিসই হয়তো আপনি তখন জানেন না। হয়তো কিভাবে অ্যাকাউন্টিং হয়, কিভাবে টাকা রাখে, কিভাবে রসিদ দিতে হয়, আরো কি লাগবে কি লাগবে না, ব্যাংক অ্যাকাউন্ট খোলো, হেন-তেন, ট্রেড লাইসেন্স করলো, বা হেলথ সেফটির কি কি আছে না আছে, মানে আবার ইকুইপমেন্ট আপনার নিজের ছিল না, সেগুলো বানানো, সেগুলোকে নলেজ নেয়া। তো দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস আছে। আবার নিজের পড়াশোনাও আছে আরকি। তো কিভাবে এই টাইম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ২ টাতে মানে ব্যালেন্স করে চলাটা? ফ্যামিলি দরকার হলে ঠিক আছে রাজি হইলো শেষ পর্যন্ত মামার টাকা দিয়ে। কিন্তু নিজেরও তো রেসপন্সিবিলিটি আছে। পড়াশোনাটা তো ফিনিশ করতে হবে। সো হাউ ডু ইউ ম্যানেজ দ্য টাইম অ্যান্ড দ্য প্রেশার? কারণ বিজনেসের কিন্তু প্রেশার আছে। প্রেশারটা আপনি হয়তো এনজয় করতে পারেন, সেটা আলাদা হিসাব। কিন্তু দেয়ার আর সো মেনি থিংস টু লার্ন, এক্সপ্লোর, এক্সপেরিমেন্ট, অ্যান্ড দেন ও আচ্ছা এইভাবে করা যেতে পারে, ওভাবে করা যেত। আপনি কিন্তু ধরে, ধরে কেউ কিন্তু বলে দিচ্ছে না যে এটা এভাবে করো, এভাবে করো। তারপরে এটা আসবে, এটার জন্য প্রিপারেশন নাও। থেকে ঝামেলায় পড়ে, বিপদে পড়ে শিখতে হয়। হয়তো দেখা যায় টিনের চাল ফুটা হয়ে গেছে। এখন কি করতে হবে? I don't know. সো মানে হাউ ডু ইউ ডিল উইথ ইট অ্যাজ এ স্টুডেন্ট? মানে বয়স কিন্তু তো এখনো পাকাপোক্ত না আরকি। জি, হয়তো জি। ২১-২২ বছরের একটা পারসন আরকি, বা ২২-২৩ বছর হবে না আরকি, বা ২০ বা ২১ এর কিছু একটা হবে আরকি। দেখেন, যখন আমি শুরু করি মানে বিজনেসে আমি যখন প্যাশন পেয়ে যাই, যে আমার কাছে যখন মনে হয় যে আরে এটা তো আমি খুব এনজয় করছি আর এখানে হিউজ পসিবিলিটি আছে, তখন থেকে আমি আর লাইফে কোনো প্ল্যান বি রাখিনি। তখন থেকে আমার একটাই প্ল্যান ছিল, সেটা হচ্ছে ফিটনেস ইন্ডাস্ট্রিতেই কিছু করা। শুধু জিম ওপেন করবো তা না, আমি জিম রিলেটেড কোনো প্রোডাক্ট নিতে পারি, কোনো ইকুইপমেন্ট তৈরির কোম্পানি করতে পারি, সুইমিং পুল ওপেন করতে পারি। আমার ফিটনেসের সাথে যা কিছু রিলেটেড আমি এই রিলেটেড ব্যবসাই করবো, আমি আর অন্য কোথাও যাবো না। হ্যাঁ, হতে পারে রিয়েল এস্টেটে অনেক টাকা আছে, স্বর্ণের বিজনেসে অনেক টাকা আছে, কিন্তু ভাই আমি ওটা এনজয় করি না। আমি যেহেতু যেটা এনজয় করছি সেটাই করবো। তো তখন আমি চিন্তা করলাম কি, তাহলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটার কি করবো এখন? কারণ এটার সাথে তো বিজনেসের, জিম রিলেটেড বিজনেসের কোনো সম্পর্ক নাই। আইবিএর পড়াশোনার সাথে বিজনেস, আপনি হয় ব্যাংকে জব করবেন অথবা হচ্ছে অন্য কোনো কিছু করবেন বিজনেস রিলেটেড, সেই জায়গায় সম্পর্ক আছে। তো আমি যেটা করলাম যে আমি জাস্ট কর্পোরেট পাস লাইফ। করার জন্য পড়া শুরু করলাম, যে কোনো মতো খালি পাস করি, বাকি এনার্জি এবং ফোকাস আমি সব সম্পূর্ণ বিজনেসে লাগিয়েছি। আমি যখন থেকে ফিল করি যে আমার লাইফ আর যেহেতু আর এখন কোনো প্ল্যান বি নাই, আমি এটাই করব, তখন থেকে আমার হ্যাঁ রেজাল্টও খারাপ হতে শুরু করে। আর সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি জাস্ট চেষ্টা করছিলাম যে আমার পয়েন্ট যাই থাক, আমি তার জব করব না, তো আমার হাই সিজিপিএও লাগবে না। আমাকে যেটা দরকার সেটা হলো আমি জাস্ট পাসটা করি, এবং এর পরবর্তীতে আমি সম্পূর্ণটাই ফোকাস করেছি বিজনেসে। আর বিজনেসে ফোকাস করার ফলে আমি যে রেজাল্টটা পেতাম সেটা আমাকে আরো বেশি কনফিডেন্স দিত যে ঠিক আছে, তুমি ঠিক পথে আছো। রেজাল্ট না পেলে হয়তো আমি ভাবতাম দুই একবার যে আসলে কি আমি ঠিক করছি না করছি। আমি আপনাকে বললাম যে আমি বিজনেস শুরু করার পর আমি আর স্ট্রাগল ফেস করিনি। যদি স্ট্রাগল ফেস করতাম তাহলে হয়তো আমি ভাবতাম যে আরে এটা কি করা ঠিক হচ্ছে বা না হচ্ছে, নাকি দুইটাই করব। তো যেহেতু এটা আমাকে খুব ভালো একটা, এটা আমার লাক ভালো কিনা আমি বলবো না, মানে
বলতে পারবো না যে আমার লাক হয়তো বা ভালো হতে পারে যে আমি বিজনেস শুরু করার পর পজিটিভ লোকজনের সাথে আমার কথা হয়েছে, বহু মানুষের সাথে মিশেছি, তাদের মাধ্যমে নলেজ বেড়েছে, তারা আমাকে অনেক কিছু মানে অনেক কিছুতে হেল্প করেছে, যেগুলো আমাকে আসলে ওই একটা জিনিসে ফোকাস করতে সহায়তা করেছে। তো এটা হচ্ছে ব্যাপার যে আসলে কি যদি এনজয় করতে শুরু করেন তাহলে দরকার না আর অনেক 10-12টা ক্যারিয়ার নিয়ে চিন্তা করার। কাজটাকে এনজয় করছেন কিনা সেটা হচ্ছে আসলে মূলত ইম্পর্টেন্ট বিষয়। আমার কাছে মনে হয় যে আপনার স্ট্রাগল বা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আপনি এত প্যাশনেট এবং তো ড্রিভেন ছিলেন যে এই কারণে এই জিনিসগুলো ইট বিকামস এ লাইক এ মাইলস্টোন বা একটা গেম আপনার কাছে তৈরি হয়ে গেছে। ওকে, এটা এই নেক্সট স্টেপটা যেতে হবে বা এই ইস্যুটাকে হয়তো রিজলভ করতে হবে, সেটাকে আপনি চ্যালেঞ্জ বা স্ট্রাগল বা রুট ব্লক হিসেবে চিন্তা না করে ইট জাস্ট বিকেম ইউর মানে হ্যাবিট আর কি। এটা হচ্ছে Yes, খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। বাই নেচার যখন একটা মানুষ তার প্যাশনটাকে আস্তে আস্তে বিল্ড করে, সে এমন একটা জায়গার ভিতরে চলে যায় যেটা আমরা অনেক সময় বলি যে সে খাওয়া-দাওয়া ভুলে গিয়ে সেই জিনিসটাতে নার্চার করতে থাকে। এটাতে তার কোনো ক্লান্তি আসে না। সো আপনার ক্ষেত্রে মানে আমার যেটা ধারণা আরকি যে আপনার চ্যালেঞ্জ ডেফিনিটলি ছিল, স্ট্রাগল ছিল। কিন্তু সেই স্ট্রাগলটা আপনি এতটা এনজয় করতেন বিকজ ইটস কানেক্টেড উইথ ইউ exactly. ফর সো মেনি ইয়ার্স, যাতে আপনার এটাকে ইট বিকামস এ প্যাশন, লাইফস্টাইল অর এ জার্নি হয়ে গেছে আপনার জন্য। সেই কারণে জিনিসটা ওভাবে আসে নাই আরকি। তাইলে মুভিং ফাস্ট ফরওয়ার্ড, আমরা হচ্ছে এখন যদি আপনার কাছে জানতে চাই, যারা হচ্ছে একটু কর্পোরেট জবে যায়, আমরা ডেভেলপার যারা আছি, সারাদিন আমাদের হয়তো বাসায় বসে রিমোটলি কাজ করি, ফ্রিল্যান্সার হই, অথবা অফিসে যাই, আমরা কিন্তু ডেস্কটপের সামনে বসে থাকি। শুধু আমরা না, যেকোনো মডারেট কর্পোরেট এক্সিকিউটিভই কিন্তু, সে মার্কেটার হোক, অ্যাকাউন্টেন্ট হোক, অথবা অন্য কোনো জিনিসে সে ফোকাস করুক না কেন, তাকে কিন্তু পিসির সামনে বসেই থাকতে হয়। এবং অল্প বয়সে যখন আমরা শুরু করি, হয়তো 25-26 কেউ 30-এ শুরু করে, সেক্ষেত্রে সে কিন্তু অতটা প্রবলেম ফেস করে না। এইজন্য সে ইচ্ছামতো খাওয়া-দাওয়া করতেছে, ইচ্ছামতো ঘুরতেছে, বিন্দাস সবকিছু করতেছে। আর যখন একটা সার্টেন স্টেজে গিয়ে হয়তো কোনো একটা হেলথ চ্যালেঞ্জ চলে আসে, প্রবলেম ফেস করে। ডেভেলপারদের ক্ষেত্রে অনেক খুবই কমন, হয়তো বসে থাকতে থাকতে ব্যাক পেইন চলে আসে বা শোল্ডারে কিছুটা ইনজুরি হয়, চোখের একটা কমন একটা ইস্যু চলে আসে বা চোখে হয়তো একটু পানি পড়ে, এটা সেটা হয়, কার্পাল টানন চলে আসে, এই টাইপের বেশ কিছু জিনিস চলে আসে আরকি। সো আর্লি স্টেজে যারা হয়তো ইয়াং আছি, তারা আমরা কিরকম একটা লাইফস্টাইল হ্যাবিট বা কশাসনেস আমাদের মানে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে আসতে পারি, যেটার কারণে আমার আসলে এই প্রবলেমগুলো ইদার কন্ট্রোল থাকবে অথবা ডিলেইড হবে, অথবা আমি এটা থেকে বাঁচতে পারবো আরকি। সো একজন মানে হেলথ কনসিয়াস পারসন হিসেবে আপনার কাছে কি মনে হয়, যারা ইয়াং আছে তারা কি করতে পারে আরকি? আচ্ছা দেখেন যে ইয়াং এজে আমি যতই আপনি মোটিভেশন নেন, আপনি যদি ভিতর থেকে ফিল না করেন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য সচেতন হবেন না। এখানে রিজন আছে। মানুষ সচেতন কখন হয়? যখন কোনো কিছু পাওয়ার একটা অর্জনের একটা অপরচুনিটি থাকে বা লোভ থাকে, অথবা কোনো কিছু হারিয়ে ফেলার ভয় থাকে। তো যেহেতু 20 বছর বয়সে আপনার স্বাস্থ্য ঠিকঠাকই আছে, আপনার শরীরে পর্যাপ্ত হরমোন আছে, আপনার কোনো রোগবালাই নাই, আপনার কোমরে ব্যথা নাই, হাঁটুতে ব্যথা নাই। তো এই সময় আপনার আসলে কি ফিটনেস অর্জন করার আসলে চাহিদা আসবে না, এটাই স্বাভাবিক। আবার হচ্ছে আপনার কোনো কিছু হারিয়ে ফেলা, আপনি যেহেতু ফিট, আপনি আর কি হারায় ফেলবেন? তো মানুষ এই সময় রিয়ালাইজ করে না। কিন্তু যখন বয়সটা 30 এর পর, আমি এই অনেকগুলা ভিডিওতে বলেছি যে 30 এর পর পুরুষের প্রতি বছর 1% করে সেক্সুয়াল হরমোন কমে, মহিলাদের 25 বছর বয়সের থেকেই কমে। প্রতি বছর 1% করে। তো এই সময় কি হয়? এই সেক্সুয়াল হরমোনটা হচ্ছে আমাদের শরীরকে ফিট রাখার পেছনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। বিশেষ করে আমাদের শরীরে নারী এবং পুরুষ দুজনের শরীরে কিন্তু মাসল থাকে। মাসল কিন্তু এমন না যে খালি মাসকুলার বডি বিল্ডার হতে হবে। মাসল হচ্ছে সেই বোন এবং হাড়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য মাসল থাকে। সেই মাসল গুলো যখন উইক হয়ে যায়, তখন সম্পূর্ণ প্রেশার হাড়ের উপরে যেয়ে পড়ে, তখন যে আমাদের কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা শুরু হয়। আফটার 30 এর আগে কারোই সমস্যা হয় না। আবার টেস্টোস্টেরন হরমোন বা সেক্সুয়াল হরমোন কারো শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে শরীরে চর্বি জমতে চায় না সহজে। তো সাধারণত দেখবেন যে 30 বছরের আগে সবাই মোটামুটি ফিট থাকে। 30 এর পর সবার পেট বাড়তে শুরু করে। রিজনটা কি? সেক্সুয়াল হরমোন কমতে শুরু করে ওই সময়। তো ওই সময় যদি আমরা এক্সারসাইজ করি, তখন 30 এর পর আর কমে না। তখন হয়তোবা 40-45 এর পর 1% করে কমে। এই কারণে একটা 20 বছর বয়সে বা ছেলে মানুষের বা মেয়ে মানুষের এক্সারসাইজ করাটা, এটা হচ্ছে তার ক্ষেত্রে লাক্সারি হতে পারে বা তার ক্ষেত্রে শখ হতে পারে। কিন্তু 30 এর পর এটা নিড, এটা আর শখ না। এটা আপনাকে করতেই হবে। কেন করতে হবে? কারণ হিউম্যান বডি বায়োলজিক্যালি পরিশ্রম করার মাধ্যমে বেঁচে থাকতে হবে, এইভাবেই তৈরি। আমাদের ডিএনএ তে আমাদের আদি পুরুষেরা 10,000 বছর, 20,000 বছর আগে থেকে বন জঙ্গলে শিকার করতো, অথবা কাঠ কেটে নিয়ে আসতো, অথবা কৃষি কাজ করার মাধ্যমেই খাবার সংগ্রহ করতো। তো বায়োলজিক্যালি তাদের ডিএনএ থেকেই ছিল যে হচ্ছে তাদেরকে পরিশ্রম করেই খাবার সংগ্রহ করতে হবে। মানুষ বাদে দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুর আগের দিন পর্যন্ত পরিশ্রম করে, দিয়ে খাবার সংগ্রহ করে। কিন্তু মানুষ হচ্ছে একটা বয়স পর্যন্ত পরিশ্রম করে, করার পর সে হচ্ছে যখন একটু স্টেবিলিটি চলে আসে তার লাইফে, ভালো একটা আর্নিং চলে আসে, তখন সে মনে করে যে আমি এখন টাকা দিয়ে সব করে নেব। তখন বাসাতে পানির ফিল্টার আছে, সেখানে ক্লিক করলেই পানি বের হয়ে যায়। তাকে আর বাজার করতে হচ্ছে না, সে ফুড পান্ডাতে অর্ডার দিচ্ছে, তার কাছে খাবার চলে আসছে।
বা সে একটা গ্রসারি শপে ফোন করছে, খাবার চলে আসছে। তো এখন লাইফ অনেক ইজি। তো এই ইজি লাইফে আমরা যেহেতু শারীরিক পরিশ্রম করছি না, কিন্তু আমাদের বডি তো চাচ্ছে, আমাদের ব্রেন তো চাচ্ছে যে আপনি শারীরিক পরিশ্রমও করেন, কারণ ব্রেন সবসময় আমাদেরকে কিন্তু কমফোর্ট জোনে রাখতে চায়। তো ব্রেন আমাদের যে শরীরে যে পর্যাপ্ত পরিমাণে সেক্সুয়াল হরমোন বা আমাদের যে সুস্থতা, আমাদের ব্রেন মনে করবে এই ইমিউনিটি সিস্টেম হাই করে রাখার জন্য কিন্তু ক্যালোরি বেশি বার্ন হয়। তো ব্রেন ফিল করবে যে এই লোকটা যেহেতু কাজই করে না, তাহলে এর এত বেশি সেক্সুয়াল পাওয়ার দরকার নাই বা এর এত বেশি মাসল পাওয়ার দরকার নাই, একে আরো উইক করে দিই। এই কারণে আমরা উইক হতে শুরু করি 30-এর পর। কিন্তু এটাকে স্যারকোপ্যানিক অবিসিটি বলা হয়। এটা একটা রোগ। এটা কিন্তু আমরা নর্মাল হিসেবে নিই, আমরা ধরে নিই আমার বয়স তো হচ্ছে তাই এখন আমরা উইক হয়ে যাবো। কিন্তু এটাকে আবার ঠিক করা যায়, এটাকে আবার রিভার্স করা যায়। সেটা হচ্ছে আপনাকে রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে। রেজিস্ট্যান্স ওয়ার্কআউট বলতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা ওয়েট লিফটিং করতে হবে। আপনি ছেলে হন বা একজন মেয়ে হন, এরকম বহু রিসার্চ পেপার আছে, চালিয়ে দেখতেও পারেন। হ্যাঁ, অনেক মহিলারা বলতে পারেন আমরাও কি তাহলে ওয়েট লিফটিং করবো, আমাদের তো মাসল হয়ে যাবে। বিষয়টা সেরকম না। মহিলাদের শরীরে ওই মাসল হওয়ার যে হরমোন সেটা থাকে না। তো মহিলারা এক্সারসাইজ করলে মাসল হবে না, আদার সব বেনিফিট পাবেন। আর ছেলে মানুষেরও শরীরে যে মাসল অনেক বেশি হয়ে যাবে ব্যাপারটা এরকম না। বহু ছেলে মানুষ আছে যারা বছরের পর জিম করেও মাসল তৈরি করতে পারে না। রিজনটা কি? তারা হয়তো সেই পরিমাণ প্রোটিন ইনটেক করে না। মাসল বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন ইনটেক করতে হয়। যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মাসল কেমন থাকবে? একটা ফুটবলের মতো, একটা ক্রিকেটের মতো থাকবে এক্সারসাইজ করলে। একটা ফুটবলার ক্রিকেটারও কিন্তু এক্সারসাইজ করে, কেন তাদের মাসল হয় না? রিজনটা হলো তারা মাসল বানানোর জন্য যতটা প্রোটিন দরকার ততটা তারা খায় না। আর এটা কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে, তাদের নিউট্রিশনিস্ট তাদেরকে বলে যে তোমার এত বেশি মাসলের দরকার নাই, সুতরাং তুমি এই পরিমাণ প্রোটিন খাও বা এই ওয়ার্কআউট গুলো করো। এটা আলাদা বিষয়। মাসল বানানো যে আপনি জাস্ট ওয়েট চারবেন মাসল হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা টোটাল আলাদা একটা সায়েন্স আছে, সেটা আপনাকে বুঝতে হবে। আলাদা এক্সারসাইজ প্যাটার্ন আছে, যেটা যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারবে, নর্মাল মানুষ বুঝতে পারবে না, তাই অত গভীরে আমি যাচ্ছিও না। তো সুতরাং আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনারা যদি জানতে চান যে ভাই তাহলে কি কি এক্সারসাইজ করবো, এমন কয়েকটা এক্সারসাইজ বলে দেন। এরকম আমি রিসেন্টলি আমি একটা ভিডিও তৈরি করেছি আইমান সাদিকের সাথে। আপনারা আইমান সাদিককে যারা চিনেন তার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। একটা হচ্ছে বাসায় থেকে কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনি কিভাবে ব্যায়াম করবেন, আর একটা হচ্ছে আপনি যদি জিমে যাওয়ার আপনার সুযোগ থাকে বা জিমের মেম্বারশিপ নেওয়ার সুযোগ থাকে, তাহলে জিমে যেয়ে কিভাবে এক্সারসাইজ করবেন। আপনাকে কোনো ট্রেনার হায়ার করা লাগবে না। যদি আপনি আমার ভিডিওটা দেখেন, আপনি সেই ভিডিওতে টোটালি কমপ্লিটলি সেই ফিটনেস প্ল্যানটা পেয়ে যাবেন, কিভাবে কি কি ব্যায়াম করতে হবে। তো এইভাবে আসলে কি যারা অফিস জব করেন, ডেস্ক জব করেন, আজ আপনাদের মতো ডেভেলপার আছেন, অনেক ফ্রিল্যান্সার আছেন, তাদের মূল সমস্যাটা হয়ে যায় যে অনেকে রাত জেগে কাজ করেন। তো রাত জেগে কাজ করলে আমাদের একটা প্রবলেম হয় কি, আমাদের তো শরীর ঘুমের সময়, গভীর ঘুমের সময় যত ধরনের উপকারী হরমোন আছে সেগুলো বের করে। তো তাই বলে এখন তো রাত জেগে কাজ করা ছাড়া তো উপায়ও নাই। আপনি তো দিনের বেলা কাজ করতে পারবেন না, ক্লায়েন্ট নাই দিনের বেলা বা আপনার সময় নাই। তা আপনাকে যেটা করতে হবে যে ঘুম যে শুধু রাতেই হতে হবে বিষয়টা এরকম না। ঘুম হতে হবে হলো গভীর, সেটা হোক রাতে অথবা দিনে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে রাতে গভীরভাবে ঘুমানো সহজ, কারণ রাতে বাইরে আওয়াজ থাকে না, বাইকের হর্ন থাকে না, কারের হর্ন থাকে না। তো ওই সময় আমাদের ঘুম গভীরে যেতে পারে। আমাদের ঘুমের কয়েকটা ফেজ হয়, একটা হচ্ছে জাগ্রত অবস্থা, একটা হচ্ছে হালকা ঘুম, একটা হচ্ছে গভীর ঘুম। গভীর ঘুমটা হচ্ছে একরকম অজ্ঞান মতো, আমাদের আশেপাশে কি হয়ে যাচ্ছে আমরা বুঝবো না। তো গভীর ঘুমে গেলে আমাদের হরমোন বিল্ড হয়। তো গভীর ঘুমে যাওয়ার জন্য রাতের ঘুমটা জরুরি। এখন রাতের ঘুমে যদি আপনি না পারেন ঘুমাতে, তাহলে দিনের বেলা আপনি ঘুমাবেন। দিনের বেলা কিভাবে ঘুমাবেন? আপনাকে এমন একটা রুমে ঘুমাতে হবে যেখানকার টেম্পারেচার আইডিয়ালে আছে, অর্থাৎ 20-22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে বা সর্বোচ্চ 25, প্লাস সেখানে বিন্দু মাত্র আওয়াজ যাচ্ছে না বাইরে থেকে। যদি বাইরে থেকে আওয়াজ যায়, আমরা যখন ঘুমাই, ঘুমানোর ফেজ থাকে আমাদের, প্রথমে হচ্ছে হালকা ঘুম থাকে, দিয়ে গভীর ঘুমে যায়, তারপরে আবার হালকা ঘুম আসে, তারপরে আমরা জেগে উঠি। তো আমরা কি করি, যখন গভীর ঘুমে যায় ওই সময় যদি একটা আশেপাশে আওয়াজ হয়, তখন গভীর ঘুম থেকে আমরা হালকা ঘুমের ফেজে চলে আসি। তার মানে এমন না যে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু ঠিকই ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা গভীর হলো না। আমি গভীর ঘুমে যেতেই পারছি না। আপনি যত বেশি গভীর ঘুমে থাকবেন তত আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে গুড হরমোন তৈরি হবে, তত আপনার রোগ বালাই কম হবে। তো এই পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর কারণে আমরা গভীর ঘুমে যেতে পারি না। তো যারা হচ্ছে ডেস্ক জব করেন, অনেকে অনেকক্ষণ যাবত হচ্ছে দেখতে হয়, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়, তো তাদের ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, চোখে প্রেশার পড়ে, যার কারণে তাদেরকে ঘুম আসতে দেরি হয় রাত্রেবেলা বা গভীরভাবে ঘুম আসে না। তো এই ক্ষেত্রে যেটা করবেন যে অনেকে বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করে কম্পিউটার স্ক্রিনে, যে এটা করলে চোখে স্ট্রেন কম পড়বে। সেই লেয়ার গুলো আপনারা ইউটিউবে যদি সার্চ দেন দেখবেন কিভাবে আপনার পিসিতে নিয়ে আসতে হয় বা ফোনে ডিভাইসে নিয়ে আসতে হয়, সেটা আপনি জানতে পারবেন। একটু ওয়ার্ম টাইপের টোন হয়, সেটা অনেক ফোনে হয়তো অপশনও আছে এরকম। আমি কিছুদিন আগে একজনকে দেখছিলাম, কিছু ফোনে অপশনও আছে আপনার চোখে কম স্ট্রেন পড়বে অর্থাৎ চোখের ক্ষতি কম হবে। এরকম ডিভাইসগুলো ইউজ করতে হবে বা এরকম অ্যাপগুলো ইউজ করতে হবে। পাশাপাশি আমরা যেহেতু দীর্ঘক্ষণ কাছের জিনিস দেখছি, তো আমরা যখন দীর্ঘক্ষণ কাছের জিনিস দেখতে থাকি, তখন আমাদের দূরের জিনিস দেখার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। তো এই দূরের জিনিস আপনাকে কি করতে হবে, প্রকৃতিতে একটু সময় কাটাতে হবে। অর্থাৎ আপনি কোনো নদীর ধারে আছেন বা পুকুরের ধারে আছেন, যেখানে আপনি দূরের দিকে সারাদিনে জাস্ট 30 মিনিটের মতো আপনি দূরের দিকে তাকাবেন, গাছের দিকে তাকাবেন, পাখির দিকে তাকাবেন। এরকম দূরের দিকে তাকিয়ে আপনার চোখের ব্যায়াম করতে হবে, নাহলে চোখের পাওয়ার কমবে 100%।
আমরা এখন যেই পরিমাণে মোবাইল দেখি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকি, সেই পরিমাণ মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে আমাদের দূরের দৃশ্য দেখার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এটা রিসেন্টলি কিছু একটা জরিপে একটা এসেছিল যে 2050 সাল অব্দি দুনিয়ার অর্ধেক মানুষ, মানে প্রতি 2 জনে 1 জন দূরের দৃশ্য দেখতে পাবে না। দূরের দৃশ্য দেখার জন্য তাকে চশমা ইউজ করতে হবে, মানে স্বাভাবিক অবস্থায় দূরের দৃশ্য দেখতে পাবে না। তো সবাই কাছে দৃশ্য, মানে আমাদের মানে কি বলবো, যে ডিএনএ তে এমনই পরিবর্তন আসবে চোখের কার্যক্রমে যে আমাদের ব্রেন যখন ফিল করবে যে এত দূরের জিনিস দেখার প্রয়োজন হয় না, তখন ব্রেন দূরের জিনিস দেখার ক্ষেত্রে শক্তি খরচ না করে কাছের জিনিস দেখার ক্ষেত্রে শক্তি খরচ করবে, এবং সেই বৈশিষ্ট্যটা পরবর্তী জেনারেশনে পাস হবে। অর্থাৎ আমার যদি চোখের সমস্যা হয়, আমার ছেলে মেয়েরও হবে। বিষয়টা এরকম, মানে অনেক সময় দেখি না যে কারো ডায়াবেটিস থাকলে পরবর্তী জেনারেশনে আসে। কিভাবে আসে? ওই মানে বাই ডিফল্ট জেনেটিক্যালি এটা চলে যায়। তো এই কারণে আপনি যদি চান যে আপনার পরবর্তী জেনারেশন ভালো থাকুক, সেক্ষেত্রে আপনাকে এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে। বিষয়টা এটা না যে জাস্ট আমি নিজের জন্য, আপনার পরবর্তী জেনারেশনের ক্ষতিগ্রস্ত হবে আপনার কিছু বদ অভ্যাসের কারণে। তো যেহেতু ক্যারিয়ার সেট করতে হবে, সেহেতু তো আমাদেরকে পরিশ্রম করতেই হবে, আমাদেরকে ওয়েব ডেভেলপিং বা ফ্রিল্যান্সিং করতে হবে রাত জেগে। তো আমাকে অন্য দিক দিয়ে সেই ব্যাকআপটা দিতে হবে। এবং আমরা প্রায় দীর্ঘক্ষণ বসে থাকি, বসে থাকার কারণে আমাদের পেটের নাভির পাশে চর্বি জমে। সেটা যেন না জমে, তার কারণে আমরা যখন জেগে থাকছি তখন আমাদেরকে একটু হাঁটা চলাফেরা করতে হবে বেশি, প্লাস রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করতে হবে যেন মাসেলে প্রেশার পড়ে। আমাদের ব্রেন কিন্তু এটাকে হাইপারট্রফি কনসেপ্ট বলে। আমাদের ব্রেন যখনই ফিল করে যে কোনো একটা পার্টিকুলার মাসল কাজ করছে, তখন সেই মাসলটাকে স্ট্রং করে রাখে অথবা আরো বৃদ্ধি করে। তো আপনি যদি রেজিস্ট্যান্স ওয়ার্কআউট করেন, আপনার ব্রেনের কাছে সিগন্যাল যাবে যে লোকটা মাসলগুলোকে ইউজ করছে, তখন আপনার মাসল স্ট্রং হবে, তখন আর আপনার পরবর্তীতে কোনো রকম ইনজুরি হবে না বা কোমরে ব্যথা থাকবে না। এইটা মানে সিম্পল একটা সায়েন্স। এই জিনিসটা বুঝতে হবে, আমাদের ব্রেন এইভাবেই তৈরি হয়েছে, আমাদের বডি এইভাবেই তৈরি হয়েছে। পরিশ্রম আপনাকে করতে হবে, নাহলে আপনি অসুস্থ হবেন। ওয়াও! তাজ ভাই, আপনি তো একদম পুরো একটা ক্রাশ কোর্স করায় ফেলছেন। খুবই ইনফরমেটিভ একটা জিনিস ছিল। একদম কিভাবে হেলথ কনসিয়াস থেকে একদম লাইফ ম্যানেজমেন্ট, জিম, ওয়ার্কআউট, কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে চলতে হবে, একদম পুরো ডিটেইল ইনফরমেটিভ একটা অ্যান্সার দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আপনার জিম এবং আপনার নলেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং আমরা অনেক স্বাস্থ্য সচেতন থাকবো, ভালো একটা লাইফ লিড করতে পারবো। সেই রকম শুভকামনা থাকলো আপনার জন্য, এবং আপনার নলেজটা আমাদের কাছে চলে এসে আমরাও একটা ভালো লাইফ লিড করব, সেই শুভকামনা থাকলো। আপনার অনেক, অনেক সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।